মানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পেরেছেন যে তার ভাইয়েরা, তার সন্তানরা, তার সহযোদ্ধারা কেউ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ চায় না, কেউ শেখ হাসিনা বিহীন বাংলাদেশ চায় না। আর যার কারণে তৃণমূল যে কর্মী সমর্থক ভাই বোন আছেন তারা বুক চিতিয়ে রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, সরকারের সমস্ত যন্ত্রকে উপেক্ষা করে মিছিল মিটিং করে যাচ্ছেন। এটাতেই আমাদের নেত্রীকে আরো বেশি সাহসী করে তুলছে। কারণ হচ্ছে আমাদের নেত্রী সঠিকভাবেই নির্ধারণ করতে পারছেন, বুঝতে পারছেন যে দেশ নেত্রীকে চায়। এই দেশ, এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশের জনগণ শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশটা, পুরো দেশটা, সবকিছুই শেখ হাসিনার হাতে নিরাপদ। সেইটা যেমন আমার নেত্রী জানেন, তেমন আমাদের তৃণমূল কর্মীবৃন্দ জানেন। সুতরাং আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং স্যালুট জানাই। আমরা যারা বিদেশে বসে আছি, আমরা লম্বা লম্বা কথা বলছি, এটা ভাই আমি অস্বীকার করতে রাজি নেই। আমরা বলছি, আমরা বলতেই থাকবো এভাবে, কিন্তু মূল কাজটা করছেন আমাদের তৃণমূলের ভাই বোনরা, আমাদের তৃণমূলের কর্মীরা। আপনারা ভাই বাংলাদেশের বীর। 71-এ যেমন মুক্তিযোদ্ধারা এসে দেশ স্বাধীন করে দিয়েছিলেন, আপনারাও সেম। তাই আপনাদের প্রতি সশস্ত্র কৃতজ্ঞ এবং সম্মান জানাই। তো আসুন যে শেখ হাসিনা কি বার্তাটা দিলেন। আজকে হিন্দুস্তান টাইমসে একটি আর্টিকেল একটা বিশাল নিউজ ছাপা হয়েছে, যেটা সারা বিশ্বে আলোড়ন তৈরি করছে। অলরেডি বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো সেখানে শেখ হাসিনা যেই বার্তাটা দিয়েছেন, ওনাকে যা বলা হয়েছে, যা জিজ্ঞেস করা হয়েছে, তার মধ্যে থেকে ওরা যে হেডলাইনটা করেছে, নিউ ইয়র্ক টাইম, এই যে আমার পেছনে যেটা দেখছেন নিউ ইয়র্ক টাইম বলতে সরি হিন্দুস্তান টাইমসের, সেখানে ওরা আর্টিকেলটা করেছে যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো জননেত্রী শেখ হাসিনা, এটা সরাসরি বলেছেন এবং এখানে কোনো ভুল নেই। তো পুরো আর্টিকেলটা বিশাল বড়, এটা বাংলায় পুরোটা করে বা বললে এটা প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। আমি আপনাদের কিছু চুম্বক অংশ দিচ্ছি। যেমন নেত্রীকে ওরা প্রশ্ন করেছিল যে স্বদেশ প্রত্যাবর্তন, 1981 সালের স্বদেশ প্রত্যাবর্তন সেই স্মৃতি উনি বলেছেন যে 17ই মে আমরা মানে আমি যে জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, সেই দিনও তৃণমূল কর্মীরা ওনার পাশে ছিলেন, তারাই ওনাকে রিসিভ করে নিয়েছিলেন, তারাই তাদের আন্তরিকতা, সাহসিকতার মাধ্যমে ওনার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। এর পরের প্রশ্নটাতে উনি বলছেন যে ফেরার সময়টা নির্দিষ্ট নয় বলতে উনি বলছেন ফেরার সময়টা যে কালকে ফিরছি পরশু ফিরছি না, একটা টাইম লিমিট দিয়েছেন, যেটা 6 মাসে একটা টাইম লিমিট দিয়ে দিয়েছেন। সেটা বলছেন শেখ হাসিনা বলেন তার দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখের উপর নির্ভর করছে না। মানে ওনার নির্দিষ্ট তারিখ বলেনি যে কালকে এই ওই মাসের অমুক তারিখ, উনি 6 মাস বলেছেন। 6 মাস মানে 6 মাস কংক্রিট, এটা বলতে পারেন। এবং উনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি দাবি করেন এটি শুধু তার ব্যক্তিগত প্রত্যাপনের বিষয় নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণের সঙ্গে জড়িত। তিনি আরো বলেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুতই সেই লক্ষ্যে ফিরব। তার পরের প্রশ্নটা যাতে ছিল সেখানেও তিনি উত্তর দেন আমার অনুপস্থিতি মানে নীরবতা নয়। আমি একটি বিষয় সুস্পষ্ট বলতে চাই, আমার অনুপস্থিতি মানে আমার নীরবতা নয়। তিনি দাবি করেন দেশের জন্য তিনি প্রতিনিয়ত লড়াই করছেন আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক গণমাধ্যম সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি আরো বলেন আমি 19টি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছি, কিছুই আমাকে থামাতে পারেনি। এবং শেষে তিনি ঘোষণা দেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শীঘ্রই আমি বাংলার মাটিতে ফিরব, যেটা তিনি বলেছিলেন 6 মাসের ভেতরে ফিরবে। এরপরে ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও কি দল ফিরবে। তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও দল ফিরবে। তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা এবং তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণের দল, বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে এই দলের জন্ম হয়নি। তিনি বলেন কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে দমন করতে পারবে না। যদি নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যেত তাহলে বাংলাদেশের জন্মই হতো না। নেত্রী এই বিষয়টা বলেছেন এবং নেত্রী বলছেন নিষেধাজ্ঞা আসলে ভয়টা হচ্ছে যে বর্তমান সরকারের। সেখানে উনি যেটা বলেছেন যে
শেখ হাসিনা বলেন, যারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করে তারা ইতিহাস জানে না। তিনি বলেন এই নিষেধাজ্ঞা আসলে ক্ষমতাসীনদের ভয়কে প্রকাশ করে। তার অভিযোগ, আওয়ামী লীগ যদি সংগঠিত গণতান্ত্রিক রাজনীতি করতে পারে তাহলে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন এখনো লক্ষ লক্ষ সমর্থক, হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে আছেন যারা হামলা, মামলা, কারাবর বড় নির্যাতনের মধ্যে ঐক্যবদ্ধ আছেন। যেটা আমি প্রথমেই বলেছি যে ওনার প্রথম শক্তি হচ্ছে যে তৃণমূল বলতে সমস্ত তৃণমূল যারা এই মুহূর্তে হামলা, মামলা, হত্যা, নির্যাতন, বাবা মা হারা হয়ে এখনো জননেত্রী শেখ হাসিনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের শক্তি, ওনার শক্তি। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম উনি সেম সেই কথাটাই বলেছেন। এবং সর্বশেষ ওনাকে যে প্রশ্নটা করা হচ্ছে মাইনাস আওয়ামী লীগ বিষয়ে, উনি যা বলেছেন সেটা হচ্ছে যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্ন ছিল যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই ব্যাপারটা তিনি বলেন দলের আদর্শিক কর্মীরাই নেতৃত্ব নির্বাচন করবেন এবং দল সংস্কার বা সমন্বয় একটি চলমান প্রক্রিয়া। তিনি আরো বলেন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, কিন্তু দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার মানে আওয়ামী লীগের কিছু নেতা যদিও চান, কিন্তু তৃণমূল কর্মীরা বা আম জনগণ যাকে বলি তারা কখনো অন্যায় করেনি, তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়। তারাই সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ কে চালাবে। সুতরাং পুরো এটা আপনারা যদি চান তাহলে হিন্দুস্তান টাইমসে আপনারা জাস্ট গুগলে লিখতে পারেন শেখ হাসিনা উইথ হিন্দুস্তান টাইমস, পুরো আর্টিকেলটা ইংলিশে পাবেন, সেটা বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারেন। এছাড়াও হয়তো অন্যান্য অনেক পত্রিকা এই মুহূর্তে চলেও আসতে পারে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং এটা পড়ে নিতে পারেন। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। নেত্রী যেটা বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি সবকিছু করে দিবে। আমরা আরো যত বেশি সুসংগঠিত হব, যত বেশি ঐক্যবদ্ধ হব, তত বেশি আমরা শেখ হাসিনাকে 6 মাস আগেই বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর শক্তি এবং সাহস রাখি। এই বিশ্বাস আমার যেমন আছে, নেত্রীর আছে, এই বিশ্বাস তৃণমূল কর্মীদেরও আছে। আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আমাদের একমাত্র নেতা বা একমাত্র নেত্রী বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগ মানে মানুষ না। প্রতিটা হত্যাকাণ্ডের পর তারা উল্লাস নৃত্য করেছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি নানান কারণে সম্মান করি, যেখানে যে কোনো মৃত্যুই কিন্তু সবাইকে কাঁদাবে। আর বিশেষ করে কারিনার মতো একটা প্রাণোচ্ছল মেয়ের মৃত্যু শোকে বিধ্বস্ত অকাল প্রয়াত কারিনার মা সমাজ মাধ্যমে বলেছে যে আমরা জুলাই যোদ্ধা না। আমি তার এই অনুভবকে স্বাগত জানাই। এই ভিডিওটাতে আমি আলোচনা করব কেন তার এই বোধোদয় হলো এবং রাঘব বোয়ালদের বোধোদয় কবে হবে কিংবা আদৌ হবে কিনা। এই কায়সার হামিদের ফ্যামিলি আজকে মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে তারা কিন্তু বুঝতে শুরু করেছে যে একটা দেশের মূল ধারার বিরুদ্ধে, সেই দেশটা যারা জন্ম দিল তাদের বিরুদ্ধে চলে গেলে যে অন্যায় হয় সে অন্যায়ের কিন্তু কোনো না কোনো ভাবে আপনার শাস্তি হয়ে যায়। আমি এই মানুষগুলোকে কিছুটা সেন্সিবল হিসাবেও এখন দেখছি, কারণ তারা দেখেছে যে জুলাই যুদ্ধ নামে তারা যেটা করেছে এটা ছিল মূলত 1971 সালে পরাজিত ঘাতক বাহিনী দ্বারা 2013-14 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে কিছু চিহ্নিত যুদ্ধাপরাধীকে শাস্তি দিয়েছিলেন, সেটার প্রতিশোধ হিসাবে সরকারের বিরুদ্ধে বিদেশিদের সাথে মিলে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র শুরু হয়েছিল কোটা আন্দোলনের নামে একটা জনপ্রিয় ইস্যুকে কেন্দ্র করে। জঙ্গিরা জানে এবং জঙ্গির সাথে যারা তাদের গডফাদার ছিল সেই দেশি বিদেশি চক্র, আমরা অনেকের নাম জানি, এরা সবাই জানে যে কোটা আন্দোলনটা একটা জনপ্রিয় মুভমেন্ট, এইটা ধরে এগিয়ে যাও। এই আন্দোলন করে ওরা একদিকে যেমন সরকারের পতন ঘটিয়েছে, আরেকদিকে কিন্তু যাদের জন্য এই আন্দোলন ছিল পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, প্রথমেই তারা এই ছাত্র সমাজকে কিন্তু প্রতারিত করলো। বাংলাদেশের ছাত্ররা তো পরবর্তীতে বুঝে গেছে
যে কোটা আন্দোলনের নামে ওরা এটা করে পরবর্তীতে ইউনূস এসে যত চাকরি দিল তারা সব কিন্তু এই জামাত শিবির জঙ্গিদের এই চাকরিতে ঢুকিয়েছে। বিএনপি কতটা পেয়েছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের যে নিরপেক্ষ সাধারণ মানুষ আছে তাদের কোনো ছেলে মেয়েকে কিন্তু এই ইউনূস কিন্তু এই গত 2 বছরে কোনো চাকরি দেয়নি। এটা তো মানুষের অন্তরে লেগেছে, তাই না? যে যার জন্য এই জঙ্গিদের পেছনে তারা দৌড়ালো সেই চাকরি সেটা কিন্তু হরণ হয়ে গেছে। আমরা দেখেছি কিভাবে জুলাই যোদ্ধা বলে 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 চাকরিতে ঢুকিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছে, চাঁদাবাজি করেছে, কোটিপতি হয়েছে, হাজার কোটিপতি হয়েছে, শত কোটিপতি হয়েছে। একেবারে আপনার স্বর্ণের ঘর থেকে উঠে রাতারাতি পাকা দালান তৈরি করেছে, গাড়ি কিনেছে এই জঙ্গিগুলো। সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। শুধু তাই নয়, যেই পরিমাণ পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল বাংলাদেশে সেটাও কিন্তু সাধারণ মানুষ দেখেছে। তদুপরি এই দেশটা মার্কিনীদের কাছে বিক্রি করে দিয়ে ইউনূস এবং তার যে ডাকাত বাহিনী ছিল তারা যে অপরাধ করেছে সেটাও কিন্তু সাধারণ মানুষের আজকে চোখে পড়ছে। এই জিনিসগুলো প্রতিটা জিনিস কিন্তু এই কায়সার হামিদের ফ্যামিলির উপরও কিন্তু আপনার পড়েছে। সেই প্রভাবে এই মানুষগুলো আজকে কন্যা হারানোর মাধ্যমে একটা একটা ব্যথাতুর সময়ে তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং এই ভুল বোঝার মধ্য দিয়ে এই একটা ফ্যামিলি যাদেরকে আমরা দেখেছি যারা গণভবনে ঢুকে লুট করেছিল এবং কি উল্লাসের সাথে নাচ গান করে কি পরিমাণ আহ্লাদের সাথে এবং খুশিতে তারা দেখাচ্ছিল কি কি তারা চুরি করেছে, সেটার আঘাত কিন্তু এরা যথেষ্ট পরিমাণে পেয়েছে আজকে কন্যার শোকের সাথে। অর্থাৎ এই শোকটার মধ্যে তারা বুঝতে পেরেছে যে তাদের অপরাধ হয়েছে এবং তারা মোটামুটি ক্ষমা চেয়েছে, অনুতপ্ত হয়েছে এবং কায়সার হামিদও সেটা করেছে। পাশাপাশি এটার জন্য বাংলাদেশের মূলত জঙ্গি যারা ভালো বয়ান তৈরি করতে পারে, যারা মানুষকে প্রভাবিত করতে পারে, তারা কিন্তু বলছে যে এই একজনের মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় যারা যারা আনন্দ করে, যারা মৃত্যুর সময় খোঁটা দেয়, যারা মৃত্যুর সময় খোঁচা দেয় তারা মানুষ না, তারা অমানুষ। এইটা তারা ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছে। কিন্তু আর বলছে যে আওয়ামী লীগ হলে মানুষ হয় না। এটা হলো জঙ্গিদের যেটা বট বাহিনী বলে, এই বট বাহিনীর একটা কমন স্লোগান যে আওয়ামী লীগ মানে মানুষ না, অর্থাৎ অমানুষ, নিষ্ঠুর। এটা দুইভাবে ওরা করে। আওয়ামী লীগ মানে মানুষ না হলো ওদেরকে মেরে ফেলো, সেটা আর একটা হলো যে এরা নিষ্ঠুর। এটা কিন্তু আপনার এই জঙ্গিগুলা এখন ফেসবুকে ভালো করে প্রচার করছে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য। কিন্তু মানুষের সহানুভূতি তারা এখন আর সহজে পাবে না এবং মানুষ সাথে সাথে এটাও স্মরণ করছে যে বাংলাদেশে সত্যিকারের নিষ্ঠুরতা কারা শুরু করেছিল। প্রথম নিষ্ঠুরতা বাংলাদেশের জীবনে কি ছিল? সেটা ছিল 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা। এর চেয়ে তো বাংলাদেশে বড় কোনো নিষ্ঠুরতা হয়নি আসলে, হতেও পারে না। জাতির পিতাকে সপরিবারে, তার সহধর্মিনীকে, তার শিশুপুত্রকে যেই হত্যাকাণ্ড চালিয়ে, যেই বর্বরতা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি নারকীয়তা দেখিয়েছে, সেটা কিন্তু সেটার তুলনায় বাংলাদেশে আর যা কিছুই পরবর্তীতে হয়েছে সেটার তো কোনো কিছুর তুলনা চলে না। একইভাবে দেখুন, পরবর্তীতে আমরা দেখেছি যে নিষ্ঠুরতার শত শত নিষ্ঠুরতা আছে। একটা দেখেন যে বঙ্গবন্ধুর যে শাহাদাত দিবস, সেই দিন বেগম খালেদা জিয়া উনি ওনার জন্মদিন পালন করা শুরু করলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি নানান কারণে সম্মান করি। বিশেষ করে আমি যখন শৈশবে তো আমাদের দেশের বাড়ি ছেড়ে দেই, তারপরে আমি আসলে ফেনী জেলার সাথে আমার তেমন কোনো যোগাযোগ নাই। তবু আমি দেখেছি যে ফেনীর মানুষ খালেদা জিয়াকে অসম্ভব ভালোবাসে। কারণ হলো ফেনী এলাকাটা এমনিতে বিএনপি সমর্থিত, আমার অনেক আপন লোকজন বিএনপির নেতা আছেন, সমর্থক আছেন। সেজন্য বেগম খালেদা জিয়ার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু উনি কি করলেন? উনি 15ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে উনি ওনার জন্মদিন পালন করা শুরু করলেন। এবং সেটা যদি এমন হতো যে এটা করার মতো কোনো ধরনের ভিত্তি ওনার ছিল, সেটাও কিন্তু মেনে নেওয়া যেত। এর আগেই কিন্তু উনি সেপ্টেম্বর মাস, এই মাস সেই মাস, ওনার 2-3টা জন্ম তারিখ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। ওনার পাসপোর্টে একটা, এসএসসি সার্টিফিকেটে বা পরীক্ষার প্রবেশপত্রে, আমি জানি না কোনটা,
সেইখানে একটা, সেগুলো তো আগে প্রকাশ হয়ে গেছে, তাই না? প্রকাশ হয়ে যাওয়ার পরে একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেই প্রকাশ হওয়ার পরে উনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই জন্ম তারিখ নিয়ে, তারপরে উনি যে 15ই আগস্ট জন্মদিনটা পালন করা শুরু করলেন, আমরা বিএনপিতে একটা বিবেকবান মানুষ পাইনি, অথবা পাইলেও উনি তার কথা শুনেন নাই যে আপনার যেহেতু আগে জন্মদিন প্রকাশিত হয়ে গেছে ভিন্ন জন্মদিন, এখন 15ই আগস্ট আপনার যদি সঠিক জন্মদিনও হয় আপনি এটা পালন করবেন না। শুধু মওদুদ আহমেদ সাহেব বোধহয় তার বইতে একটুখানি এ নিয়ে লিখেছিলেন, কিন্তু মওদুদ আহমেদেরও বইতেও কিন্তু সাহস হয় না এই কথা বলতে যে বেগম খালেদা জিয়ার জন্মদিন তো এটা না, এটা হলো অন্য জন্মদিন, তো আগে প্রকাশিত হয়েছে। তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়া সেই নিষ্ঠুরতা কিন্তু তিনি করে গেলেন। একইভাবে আমরা দেখেছি বিপরীতে বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকো যখন মারা যান, তখন কিন্তু প্রধানমন্ত্রী উনি কিন্তু এক দৌড়ে গিয়ে কিন্তু খালেদা জিয়ার বাসার কাছে হাজির হয়েছিলেন, এবং সেই দিন বেগম খালেদা জিয়া যে আচরণটা করেছিলেন শেখ হাসিনার সাথে, হ্যাঁ হতে পারে এইরকম সময় যে সব সময় দেখা করা যায়, কিন্তু উনি তো একজন জাতীয় নেতা ছিলেন, উনি কিন্তু দেখা করেননি। আর যারা শেখ হাসিনাকে দেখেছিলেন সেই রাস্তায় দাঁড়ানো, সেখানে আপনারা কিন্তু একটা অকৃত্রিম মানুষ দেখেছিলেন, যা উনি কোনো রাজনীতি করতে যান নাই, উনি একজন সন্তানহারা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন। আপনারা যারা শেখ হাসিনাকে রাস্তায় দাঁড়ানো অবস্থায়, বিব্রত অবস্থায় দেখেছেন, মুখে হাসি নাই, এই অবস্থায় দেখেছেন, তারা বোঝেননি যে শেখ হাসিনা সেখানে নাটক করতে যান নাই, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু শেখ হাসিনাকে তার বাড়িতে ঢুকতে দেননি। যাই হোক, এটাকে আমি বড় করে দেখি না শুধু, কিন্তু ওই জিনিসটা এখানে দেখার জিনিস যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে, বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমাদেরকে উনি কিভাবে আঘাতটা দিয়েছেন, উনি ওনার নানাবিধ জন্মদিবস প্রকাশ হওয়া সত্ত্বেও সত্য কোনটা হয়তো উনি নিজেও জানেন না। আসলে বাংলাদেশের মানুষ তো অনেকেই তার সত্য জন্মদিনটা জানে না, না জানলে তো এটা আমাদের সমাজের প্রেক্ষাপটে এটা খুব দোষের না, যেহেতু আগে একটা প্রকাশ হয়ে গেছে, সে তারপরে উনি 15ই আগস্ট জন্মদিন পালন করলেন, যেদিন জাতির পিতাকে হত্যা করা হয়েছে। এভাবে আপনি যদি নিষ্ঠুরতার ছক দেখেন, পরবর্তীতে 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে একেবারে শেখ হাসিনাকে 24 বার খুন করার চেষ্টা, চট্টগ্রামের কথা আমরা সবাই জানি। ওই বেগম খালেদা জিয়াকে তো কেউ কখনো খুন করার চেষ্টা করেনি, একবার শুধু আমরা শুনেছিলাম যে ওনার গাড়িতে বা গাড়ি ভরে গুলি ছুঁড়েছিল, কিন্তু সেটাও খুব হালকা বিষয় ছিল। অর্থাৎ বেগম খালেদা জিয়ার কিন্তু কোনো শত্রু ছিল না, শেখ হাসিনাকে তারা কিন্তু বারবার হত্যা করার চেষ্টা করেছে। পরবর্তীতে তারেক রহমান সাহেবের সরকারের সময়, অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় নিষ্ঠুরতা 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর। আপনারা দেখেন তো আওয়ামী লীগের ইতিহাসে মানুষ মারার এমন কোন নজির কি আছে? আর 24-এর জঙ্গি উত্থানের পরে এই জামাত শিবির জঙ্গি ঘাতক বাহিনীর আপনার বংশধররা যেইভাবে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করেছে, একটা আওয়ামী লীগকে ওরা রাস্তায় মেরেছে, তারপরে সেখানে আলহামদুলিল্লাহ পড়েছে, সেখানে নৃত্য করেছে, সেখানে হাততালি দিয়েছে, আমরা দেখেছি তারা 32 নম্বর ভাঙ্গার আগে তারা সেখানে লুঙ্গি ডান্স করেছে, প্রতিটা হত্যাকাণ্ডের পর তারা উল্লাস নৃত্য করেছে। তারা এটা শুরু করেছে বাংলাদেশে একটা মানুষ মেরে ফেলে সেখানে তারা জিকির করেছে, সেখানে খুশিতে অট্টহাসিতে তারা নেচেছে, এবং ফেসবুকে তারা বারবার পোস্ট দিয়েছে যে আওয়ামী লীগ মানে মেরে ফেলতে হবে, কুকুর বেড়াল গরু ছাগলের মতো, এগুলা তারা করেছে। এখন কারিনা যার অসুস্থতায় মৃত্যু হয়েছে, সেইখানে এই ব্যথিত আওয়ামী লীগের কিছু কর্মীর ফেসবুক পোস্ট দিয়ে তারা আবার ওই একই ভিকটিম গেম প্লে করা শুরু করেছে। যেই অপরাধ তারা বাংলাদেশে চালু করেছে, সেই অপরাধ দেখিয়ে দিয়েছে যে, এবং সাথে সাথে তারা যেইভাবে গণভবনে গিয়ে যে উন্মাদনা তৈরি করেছে, সেখানে তো যেই কোনো আপনার বাংলাদেশের মূলধারার প্রতি সহানুভূতিশীল কিংবা সমর্থক যারা মূলধারাকে ভালোবাসে, তাদেরকে এই জুলাই জঙ্গিগুলার মৃত্যুতে তাদের কোনো ধরনের অনুভূতি হবে না, কারণ অনুভূতিটা তো এই জঙ্গিগুলা মেরে ফেলেছে, মানুষকে মেরে রাস্তাঘাটে পুড়িয়ে, তাই না? আমরা কত নির্যাতন দেখলাম ইউনূসের আমলে, এবং তখন কিন্তু বাংলাদেশের কোনো সুশীল এসে এদেরকে কিন্তু কোনো ধরনের আপনার এই জঙ্গিকে কিন্তু কোনো ধরনের ভৎসনা তারা করেনি। আজকে তারা আশা করে যে কারিনার মৃত্যুর পরে সবাই গিয়ে কান্নাকাটি করবে। আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি যে সমাজটা এমন হওয়া উচিত যেখানে যে কোনো মৃত্যুই কিন্তু সবাইকে কাঁদাবে, আর বিশেষ করে কারিনার মতো একটা প্রাণোচ্ছল মেয়ে যে অনেক কিছু অতিক্রম করে, সে তো একটা
একটা আমি বলবো যে পজিটিভ পথে সে এগুচ্ছিল, সেই মেয়েটা আজকে কিন্তু বাংলাদেশের সমাজের মূলধারার কিন্তু কোনো সহানুভূতি পেল না। এবং এই না পাওয়াটা, ওই যে কারিনার মা যে দুঃখ প্রকাশ করেছে, সেখানে কিন্তু ওই নারী কিন্তু বুঝতে পেরেছেন যে তারা অপরাধ করেছেন এবং সেটার ফলটা তারা পেয়েছেন। তো কারিনা এবং তার ফ্যামিলি ফল পেল, কিন্তু যারা এই জঙ্গি উত্থানকে সমর্থন দিয়েছে, যারা এখনো এটাকে গণ অভ্যুত্থান বলে, সেখানে যে জঙ্গিরা নিহত হয়েছিল সেগুলো নিয়ে হাহুতাশ করে, এবং বাংলাদেশটাকে যে বিক্রি করে দেওয়া হলো ইউনূসের মাধ্যমে, সেটাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে এখনো জুলাইয়ের গান গেয়ে যায় টেলিভিশন টক শোতে, বিভিন্ন জায়গায়, এই মানুষগুলার কি কোনোদিন এই এটা হবে? আজকে কারিনার আম্মার যেই আমি বলবো যেই ওনার যেই অনুশোচনাটা হলো, সেটা কি এই মানুষগুলার হবে? আমার মনে হয় হবে। তবে ওদের যখন অনুশোচনা হবে, সেটা কারিনার মা যে সময় থাকতে অনুশোচনাটা করেছেন, সেই সুযোগটা এই মানুষগুলা পাবে না। সেই নুরুল কবির বলেন, সেই জিল্লুর বলেন, তৃতীয় মাত্রার পরিচালক, যাকে দেখা গেছে যে জঙ্গি উত্থানের একদিন না 2 দিন আগে সেই পিটার হাস, তৌহিদ হাসান, এই নুরুল কবির এদেরকে নিয়ে বাসায় পার্টি করছে নাকি 5 আগস্টে, এবং এই একটা ছেলে শুধু সুন্দর করে কথা বলতে পারে জিল্লুর, তার সাথে ডোনাল্ডুর টক শো হয়, বৈঠক হয়, পিটার হাসের খাতির সে আমেরিকান দূতাবাসে গিয়ে মিটিং করে, সময় মতো এই সব লোকজনকে মানুষ জবাব দিবে না? তারা তো এই কারিনার মার মতো এই সুযোগটা পাবে না। এই ফরহাদ মজার, সলিমুল্লাহ, যারা এই জুলাই জঙ্গি উত্থান নিয়ে এখনো পড়ে আছে, যেখানে পুরো দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ইউনূস চুরিদারি করে, তারপরে আপনার একটা মাত্র চুক্তি, বাণিজ্য চুক্তির নামে পুরা দেশটাকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে দিয়ে গেছে, সারা বাংলাদেশ জানে, কিন্তু এই শিক্ষিত সমাজটা জানে না, তাই না? অবাক লাগে না আমাদের কাছে? কিন্তু এদের যেদিন অনুশোচনা হবে, সেদিন আসলে তাদের আর অনুশোচনায় কিন্তু মানে কোনো কাজে আসবে না, অর্থাৎ সময় মতো অনুশোচনাটা হলো না আর কি। এই দিক থেকে আমি বলবো যে কারিনার মা, কারিনার বাবা কায়সার হামিদ এবং তার স্ত্রী, এরা ভাগ্যবান। হ্যাঁ, তাদের কন্যা গিয়েছে, অবশ্যই এই মেয়েটার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। কারণ হলো যে মেয়েটার বয়স কম ছিল, আমি শুনেছি 31 বছর নাকি বয়স, তার তো অনেক দিন বেঁচে থাকার কথা ছিল, সেটা হয়নি। আপনি যে কোনো সময় মরে যেতে পারি এই পৃথিবীতে, এবং মৃত্যু এমনই একটা ট্র্যাজেডি যেটা আমরা এটার কখন আসবে সেটাও আমরা জানি না। আর এটাতে সৌন্দর্যের কিছু নাই, এখানে কষ্টের, দুঃখের, ট্র্যাজেডির একটা বিষয়, কারণ মৃত্যু হলো সত্য এবং অবধারিত, এবং চিরতরে হারানো একজন মানুষকে, সেই দুঃখ তো আছেই। এবং সেটার মাধ্যমে এই একটা পরিবার অন্তত কিছুটা অনুশোচনা করার সুযোগ পেল।